এইচএস সিক্স এর দর্শক মন্ডলী, আমরা আজকে এখন আপনাদেরকে প্রথম যে বিষয়টি নিয়ে জানিয়ে দেওয়া শুরু করতে চাই, সেটি হলো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদেরকে ৭১ ভুলিয়ে দিতে চায় একটি চক্র, একটি সংঘবদ্ধ চক্র, একটি রাজনৈতিক চক্র, যারা ৭১ সালে বাংলাদেশের বিরোধী ছিল, যারা পাকিস্তানের পক্ষ হয়ে এদেশের মুক্তিকামী মানুষের আকাঙ্ক্ষাকে, জনআকাঙ্ক্ষার বিরোধিতা করেছিল, যারা এদেশের মুক্তিকামী মানুষের সব সম্পর্ককে নেগেটিভ বা নেতিবাচক প্রকাশ করবার চেষ্টা করছেন। আমরা মনে করি যে এখন দেশের সেই সময় এসেছে যে সময় ৯ মাস মুক্তিযুদ্ধের বিনিময়ে, ৯ মাস যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীনতা করতে গিয়ে যে ৩০ লক্ষ মানুষকে প্রাণ দিতে হয়েছে, ২ লাখ বা তারও বেশি মা বোনকে সম্ভব হারাতে হয়েছে, সেই ইতিহাসকে ভুলিয়ে দেবার নয়। তাই তিনি মনে করেন যে বাংলাদেশে যারা এই চক্রান্ত করছেন, যে চাল করছেন, সেই চাল কোনোভাবেই বরদাস্ত করা হবে না। একই সাথে বাংলাদেশে জুলাই সনদের আদরে যে চুক্তিতে তারা স্বাক্ষর করেছেন, সেই জুলাই সনদের সেই আদরে যদি জুলাই সনদ বাস্তবায়ন করা হয়, তাহলে তারা তাতে সম্মতি দেবেন। তা না হলে তারা মনে করেন যে রাজনৈতিক দল হিসেবে তারা যে অবস্থানে রয়েছেন, সেই অবস্থান থেকে আন্দোলন পরিচালনা করবেন এবং কোনোভাবেই একদিনও নির্বাচন পেছাবার পক্ষে তিনি থাকবেন না এবং তার দল নির্বাচন পেছাবার পক্ষে কোনোভাবেই গ্রহণ করবে না এবং জনগণও সে দায় মেনে নেবে না যদি কোনোভাবেই নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত করা হয়। একটি দল, একটি চক্র এই সরকারকে সেই মতলবী সরকারে পরিণত করবার চক্রান্ত করছে বলে তিনি অভিযোগ করেন। ঠাকুরগাঁয়ে মুক্তিযোদ্ধা পরিবার এবং মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মত বিনিময় সভায় তিনি এইসব কথা বলেছেন। এদিকে বিএনপির পক্ষ থেকে যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে, সেই বক্তব্যের বিষয়ে যদিও সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য উপস্থাপন করা হয়নি, তবে পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে সরকার আর জুলাই সনদ বিষয় নিয়ে আর বৈঠক করবে না বা বৈঠক করার আর প্রয়োজনীয়তা নেই। সরকার ৭ দিন সময় দিয়েছিল, সেই ৭ দিনের মধ্যে যদি সরকার রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে জুলাই সনদের বিষয়ে সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সরকারকে আশ্বস্ত করতে না পারে, তাহলে সরকারের মতো সিদ্ধান্ত জানিয়ে গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানাবে, সরকার জানিয়ে দেবে। রাজনৈতিক দলগুলোর সাথে নতুন করে তারা আর বৈঠক করবে না, তেমনটাই জানিয়েছেন তিনি। যদিও এ বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতের খানিকটা অমিল রয়ে গেছে, যদিও এনসিপি এবং জামাত তারা কিন্তু এই বিষয়গুলোকে বাস্তবায়নের জন্য, জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্য জামাত সহ ইসলামী ৮টি রাজনৈতিক দল কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। ওদিকে যে বিষয়টি আমাদের এখন জানিয়ে রাখা দরকার, সেটি হলো প্রাথমিক শিক্ষার যে শিক্ষক বিষয়ে যে শারীরিক শিক্ষা, শারীরিক বিষয়ক সহকারী শিক্ষক এবং সঙ্গীত বিষয়ক সহকারী শিক্ষকের যে বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেই প্রজ্ঞাপন কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছে। এই রুলে বলা হয়েছে যে যে যা শারীরিক শিক্ষক, সহকারী শারীরিক শিক্ষক এবং একই সাথে সহকারী সঙ্গীত শিক্ষক, এই দুটি পদে নিয়োগের বিষয়ে সরকার প্রথম পর্যায়ে যে প্রজ্ঞাপন দিয়েছিল, সেই প্রজ্ঞাপনটি বৈধ করে এই প্রজ্ঞাপনটি অবৈধ হবে না সেই বিষয় নিয়ে মন্তব্য করেছেন হাইকোর্ট। এই বিষয়ে রুলের বিষয়ে গণশিক্ষা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষা উপদেষ্টা এবং পিএসসি চেয়ারম্যানকে আসামি করা হয়েছে এবং তাদেরকে জবাব দিতে বলা হয়েছে। যদিও এ বিষয় নিয়ে এখন জবাব দেওয়ার পরে হয়তো সিদ্ধান্ত হবে কিভাবে কার্যকর হবে কি হবে না। ওদিকে আদালতে আরো একটি রুল এসেছে, সেটি হলো গাজীপুরে 5টি আসন এবং বাগেরহাটে 4টি আসনই বহাল রাখবার জন্য নির্দেশ দিয়েছে হাইকোর্ট এবং সেটি বহাল থাকবে সেভাবেই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে, যে তারা যে নতুন করে যে আসন বন্টনের জায়গা বন্টন করে যে কমিয়েছিল, সেই আসন কমানোর বিষয়টি চূড়ান্ত হবে না, নতুন আগে যা ছিল সেটি বহাল থাকবে বলে হাইকোর্ট থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। এদিকে যে বিষয়টি জানিয়ে রাখা দরকার, বাংলাদেশের বিশেষ করে রাজধানী ঢাকায় আজ কিন্তু সকাল থেকে একটি রাজনৈতিক অস্থিরতার দিকে দেখা গেছে। বাড্ডার এলাকায় 2টি বাসে আগুনের ঘটনা ঘটেছে, তারপর সেই আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর দুটি ইউনিট কাজ করেছে। এরপর সকাল 11:30টার দিকে হাইকোর্ট পুরান ঢাকার কোর্ট কাছারি এলাকার ন্যাশনাল মেডিকেল কলেজের মধ্যে একজন ব্যক্তি, যিনি মামলার সাক্ষী, মামলার আসামি হিসেবে হাজিরা দিয়ে যাবার পথে
সেখানে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। তিনি মামুন, তিনি পুলিশ কে শনাক্ত করেছেন যে সন্ত্রাসী মামুন হিসেবে তাকে চিহ্নিত করেছেন এবং তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে তাকে মেরে ফেলার জন্য বহুবার চেষ্টা করা হয়েছিল। ইতিপূর্বে তেজগাঁতে তার কারের উপর গুলি করা হয়েছিল এবং সে সময় একজন আইনজীবী আহত হয়েছিলেন, পরে তিনি মারাও গিয়েছিলেন। তারপরে দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন, কিন্তু এখন তার প্রতিপক্ষরা তাকে সুযোগ পেয়ে আজ পরপর 6 রাউন্ড গুলি করে তাকে হত্যা নিশ্চিত করবার পর তারা চলে যায়। এখানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একই সাথে রাজধানী ধানমন্ডি, তারপর মোহাম্মদপুর এবং মিরপুর এলাকায় তিনটি স্থানে প্রায় 7টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেটি ধারণা করা হচ্ছে যে নিষিদ্ধ ঘোষিত বা নিষিদ্ধ ঘোষিত যে রাজনৈতিক দল আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা গোপনে এটিকে করেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ সেরকম ধারণা করছে, তবে যেটি বলা হচ্ছে দুর্বৃত্ত বলে চিহ্নিত করা হচ্ছে যে দুর্বৃত্তরা মুখে মাস্ক দিয়ে এবং গাড়ি মোটরসাইকেলে করে তারা হেলমেট পরে এসে এখানে বোমা ককটেল বিস্ফোরণ করে পালিয়ে গিয়েছে। এই সন্ধ্যায় আমরা একটি খবর পেয়েছি, সেটি হলো ল্যাব এইডের কাছে ধানমন্ডি, সেখানে একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা এবং সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তথ্য হলো যে সেখানে 2টি ইউনিট দিয়ে পানি মানে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, আবার আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে বলে তারা জানিয়েছেন। আর যে বিষয়টি জানিয়ে রাখা দরকার সেটি হলো যে গত কয়েক দিন ধরে যে রাজনৈতিক অস্থিরতার জায়গা আবার নতুন করে দেখা যাচ্ছে, সেটি হলো যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে 13ই নভেম্বর যে লকডাউনের ঘোষণা দিয়েছে চক্র বা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার বিষয়ে যদিও সরকার কোনো শঙ্কা করছেন না বলে যে গতকাল কিন্তু এই আমাদের পররাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি কিন্তু বলেছেন যে এখানে কোনো শঙ্কা তিনি বোধ করছেন না এবং সেরকম শঙ্কার কারণও অবশ্য দেখা যাচ্ছে, যদিও 2-1টি ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। পুলিশ অবশ্য নিশ্চিত করেছে যে তার সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তেমন কোনো অবনতি হয়নি বা কোনো লক্ষণ তারা পরিলক্ষিত হচ্ছে না বলে জানিয়েছেন। যদিও বেশ কয়েকটি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা এবং আরো কয়েকটি জায়গায় সহিংস ঘটনা ঘটেছে। মুন্সিগঞ্জে একজনের প্রাণ হারিয়েছেন এবং বাগেরহাটে তো একটি ঘটনা ঘটেছে। এরকম বেশ কয়েকটি জায়গায় কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী কয়েকটি হতাহতের ঘটনা ঘটেছে এবং একটি দুর্ঘটনার ঘটনা ঘটেছে, সড়ক দুর্ঘটনায় প্রাণ যাওয়ার ঘটনা ঘটেছে। ওদিকে দিল্লির লালকেল্লার কাছে বোমা বিস্ফোরণে 8টি গাড়িতে বোমা বিস্ফোরণে 22টি গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যাতে প্রায় 8 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এই ছিল আন্তর্জাতিক সহ দেশের আজকের তথ্য। আগামী পর্বে আমরা বিস্তারিত অন্য তথ্য নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।